স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা। ট্রাফিক আইন অমান্য করলে চালকের বিরুদ্ধে এখন স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাচ্ছে। লাইসেন্সধারী চালকরা বলছেন, অনিবন্ধিত বাহনের চালকরা এই প্রযুক্তির বাইরে থাকায় অন্যরা সমস্যায় পড়ছেন। রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে শত শত ক্যামেরা এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। লাইসেন্সধারী এবং নিবন্ধিত যানবাহন এর আওতায় রয়েছে, কিন্তু অনিবন্ধিতরা রয়েছে অনেকটা ধরাছোঁয়ার বাইরে। সংশ্লিষ্টরা বলছেন, সড়কে বিশৃঙ্খলার অন্যতম কারণ লাইসেন্সবিহীন চালক এবং নিবন্ধন ছাড়া যানবাহন। স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল দেখে এখন চালকরা নিজ দায়িত্বে থেমে যান। এআই প্রযুক্তির কারণে অনেকটাই শৃঙ্খলা এসেছে নগরীর বিভিন্ন মোড়ে। গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকরা অভিযোগ করেন, যারা নিয়ম মেনে রাস্তায় গাড়ি নিয়ে বের হচ্ছে তাদের জন্যই সব আইন। অথচ নাম্বার প্লেট ছাড়া অসংখ্য অটোরিকশা রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু তাদের জন্য কোনো আইন নেই। আমার মধ্যে আমরা অটোমেটিক দাঁড়িয়ে থাকি, আবার সারলে আমরা ওটা আমরা চলতেই কোনো ঝামেলা নাই। কিন্তু বিশেষ করে যে অটো রিক্সাগুলো সিগন্যাল দিলে এগুলো মানে এগুলো চলে যায়, তাই ওদের জন্য আমরা একটি বিভ্রান্তির ভিতরে পড়ে যাই। যেগুলো অটো রিক্সা আছে তারা কোনো প্রকার কোনো আইন মানছে না, যে যার মতো যাচ্ছে। আমরা লিমিটের ভিতরে গাড়ি চালাচ্ছি, তারা অটোমেটিকলি কিছু কিছু জায়গায় মামলা খেয়ে যাচ্ছে। আর যারা হচ্ছে আপনার লাইসেন্স নাই, কোনো কিছুই নাই, নিয়ম কানুন কোনো কিছুই মানতেছে না, তারা দেখেন ঠিকই বেঁচে যাচ্ছে। সরকারের এটা উচিত, এটা হয় উঠাই দেখ, আর না হলে নাম্বার প্লেট দেখ, আর না হলে এই শহর থেকে নামায় মহল্লার ভিতরে দিয়ে দেখ। ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা বলছেন, দুর্ঘটনা রোধ ও অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে তাদেরও নিয়মের মধ্যে আনা হোক। কিছু নতুন ড্রাইভার আছে, ওরা ওভার স্পিডে চালা, বাকি ড্রাইভারের ক্ষতি করছে। সরকার যদি কোনো একটা লাইসেন্স বা নাম্বার প্লেট দেয়, তাহলে দেখা গেছে এটা নিয়ন্ত্রণে আসবে। নিয়ন্ত্রণে আসলে দেখা গেছে, যেমন ধরেন যে রং সাইড মারবে না, কেউ দেখা গেছে সিগন্যাল অমান্য করবে না। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, অনিবন্ধিত যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা আনতে পূর্বাচল সহ নগরীর সর্বত্রই এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। গুরুত্বপূর্ণ 120টা পয়েন্টে আমাদের এআই ক্যামেরা বসবে। তাছাড়াও ক্যাপাসিটি বিল্ডিং ইন ডিএমপি এই প্রজেক্টের আওতায় আমাদের ঢাকা শহরে 12,000 প্লাস ক্যামেরা বসতে যাচ্ছে। এর মধ্যে শুধুমাত্র ট্রাফিক ক্যামেরায় বসবে 1,500। যখন আমাদের ওই নতুন ঢাকা, যেটাকে আমরা বলছি পূর্বাচল সহ, যখন রূপগঞ্জের অংশ যেগুলো চলে আসবে, তখন কিন্তু এই সংখ্যাটা আরও বেড়ে যাবে। এখন পর্যন্ত রাজধানীর 17টি পয়েন্টে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বেশ ভূমিকা রাখছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ইলিশের স্বাদ গন্ধ বহু আগেই ভুলতে বসেছে বাঙালি। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তের পাতে ইলিশ জোগানো দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই অন্য মাছের দিকে বাধ্য হয়ে ঝুঁকলেও দামের কারণে হাত মুখ দুটোই পুড়ছে ভোক্তার। বাজার থেকে 1000 টাকা খরচ করে মাছ কিনে খেতে পারবেন এমন পরিবারের সংখ্যা দিন দিনই কমে আসছে। বর্ষা মৌসুমে নদী, নালা, খাল, বিল, পুকুর থেকে শুরু করে সব জায়গা পানিতে ভরপুর, নেই মাছ ধরার কোনো নিষেধাজ্ঞা। তবুও বাজারে রয়েছে মাছের দাম নিয়ে অভিযোগ। শ্রাবণের শেষ ভাগে এসে মেঘলা আকাশ আর থমথমে বৃষ্টি মনে করিয়ে দেয়, এটা তো রূপালী ইলিশে ভরপুর মৌসুম। নদী কিংবা সাগরে এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ার কথা মাছের রাজার, কিন্তু রাজধানীতে মাছের বাজারে ইলিশের দাম শুনেই কুপোকাত ক্রেতা। শুক্রবার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, 1 কেজি ওজনের ইলিশের দাম মানভেদে 2200 থেকে 2500 টাকা পর্যন্ত। ইলিশের কেজি 2200 টাকা, 800 গ্রাম 750 গ্রাম এটা মাছ পেয়েছে 1800 টাকা। এটা 1 কেজির উপরে 2200 টাকা কেজি। আমার থেকে তো 2100 টাকা করে নিল কেজি। কেন যে মাছটা তো দাম থাকে আমি জানি না। আক্ষেপ শুধু ইলিশেই নয়, মাছের ঝোল খেতে এখন গুনতে হয় কারি কারি টাকা। বাইন কিনবেন 1 কেজি 1000 টাকা, বাইলা বা বেলে 1200, পুটি 600 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। কাসকি গুতুম হইছে 900, মিনি 800, এটা 600। বর্ষাকাল অনুযায়ী তো দেশি মাছ অনেক কম দাম হওয়ার কথা, সেখানে তো অনেক বেশি দাম। চিংড়ি মাছের দামও চলে গেছে নিম্ন মধ্যবিত্ত নাগালের বাইরে। মাঝারি সাইজে 900 ও বড়গুলো 1300 টাকায় বিক্রি হচ্ছে।
দেশি চিংড়ি হচ্ছে 800 টাকা, হরিণা আছে 750। চিংড়ি নিলাম, ওটা 800 টাকা দাম, কিন্তু একটু সামান্য একটু বেশিই আছে। পাবদা কিংবা রুই কাতলার কেজিও ঠেকেছে 500 টাকার ঘরে। আর ছোট মাছের বড় দাম শুনেই ফিরে যেতে হয় ক্রেতাকে। পাবদা মাছ 500 টাকা, বোয়াল মাছ আছে বড় বোয়াল 800 টাকা কেজি। তারা ব্যবসায়ী, তারা তো বলবেই কম, কিন্তু আমরা তো কিনতেছি, আমরা তো জানি কত দাম। এমন চড়া দামের জন্য নানা অজুহাত শোনালেন বিক্রেতারা। মাছ তো এখন বর্তমানে কম হিসাবে মাছের দাম ঠিক আছে। মাছ 2 পরে কমে দেবে কেজিতে 200 টাকা 150 টাকা, অন্ত নাই গিয়া বর্ষা পাওয়া যায় না। দামের ক্ষেত্রে বাজার ভেদেও রয়েছে পার্থক্য। বাটা মাছ আছে 300 350, আর রুই মাছ যেগুলো 2 কেজি এগুলো 400 এর মধ্যে বিক্রি হয়। মোটামুটি তো রিজনেবলই মনে হচ্ছে আমাদের কাছে। মাছের দাম নিয়ে নিম্ন আয়ের মানুষের অভিযোগ থাকলেও উৎপাদনের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রমান্বয়ে উন্নতি করছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর তথ্য বলছে, মাছ সহ জলজ প্রাণীর উৎপাদন বা চাষে বিশ্বে 5ম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ফসলের উৎপাদন বাড়াতে গিয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে অতি ঝুঁকিপূর্ণ রাসায়নিক কীটনাশকের ব্যবহার। আর অতিরিক্ত মুনাফার এই কীটনাশকই এখন ধীরে ধীরে বিষিয়ে তুলছে মানুষের শরীর, মাটি, পানি ও সামগ্রিক পরিবেশ। সবুজ মাঠ আর সোনালী ফসল, আর কৃষকের হাতে স্প্রে মেশিন। কিন্তু এই স্প্রে মেশিন কি শুধু পোকা দমনেই কাজ করছে, নাকি বিষিয়ে তুলছে মানুষ, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জীবন? ফসলের মাঠে প্যারাকুয়াট সহ অতি ঝুঁকিপূর্ণ কীটনাশকের অবাধ ব্যবহার এখন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য নীরব বিপর্যয়ে রূপ নিচ্ছে। কৃষকরা বলছে, ফসলে উচ্চ রাসায়নিক ক্ষতিকর বন্ধের ক্ষেত্রে সরকারিভাবে উদ্যোগ নেওয়াই প্রয়োজন। সরকার যদি কৃষকদের আপনার কেঁচো কম্পোস্ট সার, জৈব সার ইত্যাদি সার যেগুলো আছে সেগুলো ব্যবহারে যদি কোনো উদ্যোগ নেয় কিংবা আমাদের ট্রেনিং প্রশিক্ষণ দেয়, তাহলে আমরা অতি সহজেই খুব উন্নত মানের সবজি উৎপাদন করতে পারবো। আমরা যে কৃষকের যে ক্ষতি হচ্ছে, যে ঝুঁকিপূর্ণ যে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, সরকারিভাবে এটা ব্যান করা হোক। সরকারিভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে নিম গাছের রস, ছাই দিয়ে পোকা দমন করার জন্য সরকারিভাবে যদি কোনো ভালো উদ্যোগ বা ট্রেনিং নেওয়া হয়, তাহলে এইগুলো ফসলও ভালো হবে, মানুষও সুস্থ থাকবে, পরিবেশটাও ভালো থাকবে। গবেষকের মতে এটি পরিবেশগত সংকটই নয়, জনস্বাস্থ্য, পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবিকারও বড় চ্যালেঞ্জ। আমরা তো একটা ইকোসিস্টেমের মধ্যে বসবাস করি, সেই ইকোসিস্টেমটাই ধ্বংস করে দিচ্ছে রাসায়নিক এই কীটনাশক। আর সব থেকে বড় বিষয় হলো, আমাদের বাংলাদেশে যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার হয় সেগুলো হাইলি হ্যাজার্ড পেস্টিসাইড। বিশেষ করে প্যারাকুয়েট পৃথিবীর বিভিন্ন দেশ, এখন পর্যন্ত 70টি দেশ বন্ধ করেছে। আমাদের বাংলাদেশ এ সম্পর্কে এখন পর্যন্ত কথাবার্তা নেই। তো এই সমস্ত কীটনাশকগুলো, বিশেষ করে হাইলি হ্যাজার্ড পেস্টিসাইড, এটা আমাদের দ্রুত বন্ধ করতে হবে। জনস্বাস্থ্যের জন্য এটা বড় হুমকি। নিরাপদ বিকল্প প্রযুক্তি ও বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থায় রূপান্তরিত না হলে এই নীরব সংকট ভবিষ্যতে আরো বড় জনস্বাস্থ্যের ক্ষতিতে পরিণত হবে। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। এবারে আন্তর্জাতিক সংবাদ। গ্রিসের উপকূলে কয়েক ঘন্টার ব্যবধানে 200 জনের বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া এসব অভিবাসীর বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। গ্রিক সংবাদ মাধ্যম ডেমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা একের পর এক নৌকায় 48 ঘন্টার কম সময় অন্তত 202 জন অভিবাসী ক্রিট দ্বীপে এসে পৌঁছান। উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। দ্বীপে ক্রমাগত অবৈধ অভিবাসীদের আগমন বাড়াতে থাকায় কেন্দ্রটি তাদের সাময়িক আশ্রয় ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ উত্তেজনার মধ্যে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিতে সই করল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। তবে কি ওয়াশিংটনের নিরাপত্তা গ্যারান্টিতে ভরসা হারাচ্ছে মিত্রদেশগুলো, যার কারণে নিজেরাই গড়ে তুলল নিরাপত্তা বলয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে টানা 5 মাসেরও বেশি সময় ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে পশ্চিম এশিয়ায়।
হরমুজ প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে নিরাপদে বাণিজ্যিক জাহাজ চলাচলে অনিশ্চয়তাও কিছুতেই কাটছে না। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট গঠনে তড়িঘড়ি করতে দেখা গেল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে। যুদ্ধ উত্তেজনার মধ্যে যৌথভাবে 3 মার্কিন মিত্র দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের পদক্ষেপটি রহস্যের জন্ম দিয়েছে। জনমনে ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। এর মধ্যে যুদ্ধ, কূটনীতি কোনো কিছুতেই ইরানকে বাগে আনতে না পারায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির উপর মিত্ররা ভরসা হারাচ্ছে কিনা তা নিয়ে জল্পনা চলছে। অনেকেই মনে করছেন ইরানে হামলা চালানোর পর মিত্র দেশগুলোকে তেহরানের পাল্টা হামলা থেকে রক্ষায় ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। আর এর জন্যই যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া সত্ত্বেও ন্যাটোর আদলে প্রতিরক্ষা জোট গঠনের সিদ্ধান্ত নিতে হলো সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে, যার মাধ্যমে হয়তো নিজেদের সুরক্ষায় নিজেরাই নিরাপত্তা বলয় গড়ে তুলতে উঠে পড়ে লেগেছে। ন্যাটোর সদস্য দেশ তুরস্ক, পারমাণবিকভাবে শক্তিশালী দেশ পাকিস্তান এবং জ্বালানি ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ সৌদি আরবের এই প্রতিরক্ষা জোটের রূপরেখায় কী রয়েছে তা নিয়ে জনমনে কৌতূহল জন্ম নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে, যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ সামরিক সরঞ্জাম উৎপাদন এবং উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তর মূল লক্ষ্য। আর ত্রিপক্ষীয় জোট গঠনের সিদ্ধান্তকে 2025 সালে হওয়া সৌদি আরব ও পাকিস্তানের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। এর মধ্য দিয়ে গোটা এশিয়া এবং মুসলিম প্রধান অঞ্চলের ভূ রাজনীতি এবং নিরাপত্তায় আমূল পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগুজে চুক্তি তাদের নিরাপত্তা দেবে না বলে মন্তব্য করেছেন ইরানের এক আইন প্রণেতা। ইব্রাহিম রেজাই ইরানের মজলিসে শুরার সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরের পর বছর একপাক্ষিক সম্পর্ক তাদের কোনো নিরাপত্তা এনে দেয়নি। একইভাবে এই চুক্তিও কোনো কাজে আসবে না। সৌদি আরবকে নিজেদের নিরাপত্তা নীতি সংস্কারের পরামর্শ দিয়েছেন ইব্রাহিম রেজাই। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই চুক্তির প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউসে $40 কোটি ব্যয়ে বলরুম তৈরির কাজ বন্ধের নির্দেশ দিয়েছে একটি ফেডারেল আপিল আদালত। হোয়াইট হাউসের ভেঙে ফেলা ইস্ট উইংয়ের জায়গায় এই বলরুম তৈরির উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। আদালতের এই নির্দেশের ফলে প্রেসিডেন্ট ট্রাম্প তার এখতিয়ারের সীমা পরীক্ষায় আরেক আইনি লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেলেন। শুক্রবার ওয়াশিংটন ভিত্তিক ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া সার্কিটের আপিল আদালত 2-1 সংখ্যাগরিষ্ঠ মতামতে বলরুম তৈরির কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নতুন করে অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন। ব্যাংককের উপকণ্ঠে এক কিশোরের গুলিতে 8 জন নিহত ও 22 জন আহত হওয়ার পর এই উদ্যোগের কথা জানানো হয়। 14 বছর বয়সী ওই কিশোর প্রথমে নিজের দাদা দাদিকে তাদের বাসায় গুলি করে হত্যা করে। পরে সে ননথাবুরির দেবশিরিন স্কুলে যায়, যেখানে সে পড়াশোনা করত। সেখানে গুলি চালিয়ে 5 শিক্ষককে হত্যা করার পর সে আত্মহত্যা করে। এবারে খেলার খবর। দর্শকদের উচ্ছ্বাস ও টানটান উত্তেজনার মধ্যে দিয়ে গাজীপুরে হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট লিগ। বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড আয়োজিত গ্র্যান্ড ফাইনালে রজার্স রাইডার্স কুষ্টিয়াকে 12 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গ্যালাক্সি কুড়িগ্রাম। 20 ওভারে তাদের সংগ্রহ 256 রান। জবাবে রজার রাইডার্স কুষ্টিয়া ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সংগ্রহ করে 244 রান। শুক্রবার দুপুরে কালিয়াকৈরের পূর্ব চান্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা প্রতি ইউনিয়নে একটি করে খেলার উপযোগী মাঠ তৈরি করে যাতে আমাদের কিশোর কিশোরীদের জন্য খেলার একটি ব্যবস্থা করে দিতে পারি। পাশাপাশি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা ক্রীড়াবিদ রয়েছে তাদের জন্য খেলার আয়োজন আমরা ইতিমধ্যে শুরু করেছি। সর্বোপরি আমরা সারা বাংলাদেশে 64টি জেলাতে আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করছি। আমরা এই অর্থ বছরে 10টি অঞ্চলের 10টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করব, যে খেলাধুলার মাধ্যমে আমাদের রাজনৈতিক যে প্রতিহিংসা দূর করে আমরা একটি আন্তরিকতার সহিত একটি মানবিক একটি রাষ্ট্র, এবং আমরা চাই যে রাজনৈতিকভাবে যাতে গুণগত পরিবর্তন, সেটির অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।